এবার তো গাটার জিনিসটা কি বোঝার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে গুগলে গেলাম। এখান থেকে গুগলে গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি। এখন দেখেন। জি। তো এখানে দেখবেন যে আমরা লিখলাম বুক কভার, হ্যাঁ? এখান থেকে বুক কভার লিখলাম। বুক কভার করার পরে এখান থেকে আমরা নরমালি তো আ আ দেখতে পারি যে আমাদের বইয়ের যে কভারগুলো থাকে সেটাই হচ্ছে যে অ্যা গে এই জিনিসটার হচ্ছে যে কতটুকু মোটা এবং মিহি থাকে সেটা হচ্ছে গাটার। যেমন হচ্ছে যে দেখবেন যে ভেতরের পাতা থেকে উপরের যে কভার পেজ, সেই পেজটা কিন্তু আপনার কি হয়? আ বা মানে কম মানে একটু বড় হয়। হ্যাঁ? মানে হচ্ছে এই যে দেখুন যে আমরা যে বইয়ের যে পাতাটা থাকে নরমালি, আমি একটু বড় করি তাহলে দেখতে পাবেন। এই যে বইয়ের যে পেজটা থাকে, পেজের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ। এই ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ ছাড়া বই বাঁধার জন্য যে মাঝের যে জায়গাটা থাকে, হ্যাঁ? সেটাই হচ্ছে গাটার। অর্থাৎ এই যে এখান থেকে দেখবেন যে মাঝে যে বই বাঁধার জন্য যে অতিরিক্ত অংশটা থাকে, মাঝে যেটা বইয়ের নাম লিখা থাকে, সেটা হচ্ছে গাটার। তো এই গাটার পজিশনটা যদি আপনি কি করতে চান, মানে ক বইয়ের তো সাইজ আছেই, তাছাড়া আপনি বই বাঁধার কত পেজের জন্য করবেন, সেটা হচ্ছে আপনার গাটার পজিশন হয়। যেমন আমি একটু আপনাকে দেখাই। আমি অনলাইনে যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করি, আপনাদের একটা এখান থেকে আছে কিনা দেখি। উম কোথায় জানি লিখেছিলাম, এই কম্পিউটারে আছে কিনা? উম এখানে কোথায় রেখেছি? একটু সময় দিবেন তাহলে হয়তো বুঝতে পারবেন জিনিসটা কি। মাই ওয়ার্ক। ওকে। এই যে দেখুন যে আমি এই যে যে লেখকটা রয়েছে তার বইয়ের যে অ্যামাজনের যে বইটা, এই বইটার কিছু ত্রুটি ছিল, যা কিছু ফিক্সড প্রবলেম ছিল। সেই প্রবলেমগুলো সলভ করেছিলাম। সেটা হচ্ছে কি, আমি আপনাকে একটু ওপেন করে দেখাই। যে এটা একটা বই, আমেরিকার একজন লেখকের আরকি। তো তার কাজ করেছিলাম সেটা হচ্ছে এই বইটার আ কিছুই না। তার ডিজাইন মূলত করাই ছিল। সেটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে দেখবেন যে এই যে বইটা আমাদের তার বই যে ছিল, সেই বইটা হচ্ছে কি যে এটা হচ্ছে ব্যাক ফন্ট, আর এটা হচ্ছে ফ্রন্ট পেজ, আর এই যে মাঝে যে অংশটা ছিল সেটা হচ্ছে গাটার। এখন দেখা যাচ্ছে তার বইটা কি করা হয়েছিল? অ্যামাজনে এসে দিয়েছিল। কিন্তু কোনো কারণে তাদের যে সাইজটা, সেই সাইজটা কিন্তু একটু সামান্য একটু ছোট ছিল। যার কারণে যখন সে বইটা জমা দিয়েছিল তখন কিন্তু কভারটা গ্রহণ করেনি। তো এই জাস্ট আমি কি করেছি, এখান থেকে এই যে সাইজটা ছিল জাস্ট একটু বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার কারণে তাদের যে সাইজ সেটা কিন্তু চলে এসছে, এবং যার কারণে আমি এই সামান্য আ ইয়ার জন্যই আমার $25 এটা তার কাছে পে করেছিলাম। হ্যাঁ? দিয়ে দিয়েছিল। একবারে সহজ। মানে কয়েক সেকেন্ডের কাজ। হ্যাঁ? জাস্ট আপনার এখানে কয়েক সেকেন্ডের একটা কাজ ছিল। তো এইগুলো হচ্ছে গাটার। আপনার যদি অনলাইনে আপনি গ্রাফিক ডিজাইনের কাজ করেন, বই কভার যে ডিজাইনগুলা, সেই ডিজাইনগুলোর কাজ এটা মূলত সবচাইতে সহজ এটা। এটাকে বলা হয় রিডিজাইন বলা হয়। তারপর হচ্ছে আ ফিক্সড প্রবলেম আ অনেকগুলো থাকে, হ্যাঁ? বই কভারের অনেকগুলো প্রবলেম থাকে, সেগুলো কাজগুলো করা যায় আরকি। হুম? তো এটা হচ্ছে গাটার পজিশনের কাজ আরকি। তো অনেকগুলো আছে। এই যে এ হচ্ছে অথর। এখান থেকে যে ব্যক্তিকে দেখছেন, এই লেখক, হুম? তার একটা বই ছিল আরকি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখান থেকে আমরা যে বই মানে পেজটা করছি, তো এখান থেকে হচ্ছে আমাদের মার্জিন তো আছেই। এই মার্জিন থেকে আপনি কতগুলো গাটার ছাড়বেন বই বাঁধার জন্য। তো সেইজন্য এখান থেকে মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাবেন। এইখান থেকে এই যে দেখুন আমাদের এই যে প্রিভিউ অপশনটা দেখাচ্ছে, আর প্রিভিউ অপশনে যাওয়ার পর এখান থেকে খেয়াল রাখবেন যে আমার লেফটে কতটুকু ছাড়ছে। এই যে দেখুন লেফটে 0.4 আছে। এখন যদি মনে করেন এটার সাথে বইয়ের বাঁধার জন্য আপনি কতটুকু ছাড়বেন, সেক্ষেত্রে এখানে দিতে পারেন। আর কেমন পরিবর্তন হচ্ছে এই যে প্রিভিউ আকারে দেখতে পাবেন। যেমন দেখুন আমি এটা বাড়াচ্ছি। যতটুকু বাড়াবো এই যে বাড়ার সাথে এই যে এখানে প্রিভিউতে দেখাচ্ছে যে কতটুকু বাড়ছে। তাহলে এখানে আমি যেমন বাড়ালাম দেখেন, লেফটে নরমালি কত আছে 0.4, এবং এটার সাথে আমি কি করলাম, বই বাঁধার জন্য এখানে করলাম। তাহলে 9, তাহলে যদি 0.9 এবং 0.4 যোগ হয় তাহলে 1.3 ইঞ্চি হয় আরকি। এই মানে এটুকু ফাঁকা, ফাঁকা থাকে আরকি। আর এখানে দেখেন লিখা আছে দেখুন গাটার পজিশন। তো
এই গাটার পজিশনটা হচ্ছে যে আমরা নরমালি আমরা কি করি, বই বই যেটা থাকায় সেটা কোন দিকে বাঁধা থাকে, বাম সাইডে বাঁধা থাকে, তাই না? আর বিভিন্ন যে ক্যালেন্ডার গুলো থাকে উপর দিকে বাঁধা থাকে। তো আপনি যদি মনে করেন যে আপনি যে একটা বই কভার তৈরি করবেন, সেই কভারটা কোন সাইডে বাঁধা থাকবে, টপে মানে উপরের দিকে বাঁধা থাকবে না আপনার লেফটে বাঁধা থাকবে, তো সেক্ষেত্রে আপনি উল্লেখ করতে পারেন, যেমন আমি টপ করলাম, দেখুন যে সাথে সাথে এই যেখানে উপর দিকে চলে গেছে। তো এইভাবে আপনি কি করতে পারেন, এই গাটার পজিশনটা নিতে পারেন। তাহলে গাটার হচ্ছে বই বাঁধার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা গাটার, আর আপনার শুধুমাত্র এটা আহ, বইয়ের কভার যদি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু গাটার ব্যবহার করতে হয়। তাছাড়া কিন্তু আপনি যদি ভেতরে পেজগুলো তৈরি করার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু গাটার দিতে হবে না। শুধুমাত্র বইয়ের কভার ডিজাইন করার ক্ষেত্রে মাপ করার জন্য শুধুমাত্র গাটার ব্যবহার করতে হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে যেখানে দেখবেন যে ২ টা ওরিয়েন্টেশন অপশন আছে। একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। বলতে পোর্ট্রেট বলতে হচ্ছে যে আপনার লম্বা উম বেশি হবে। আর ল্যান্ডস্কেপ হচ্ছে যে হাইটে কম হবে, ওয়াইডে বেশি হবে। তো এইভাবে আপনি করতে পারেন। যেমন এখানে দেখুন যে আমি এখানে ল্যান্ডস্কেপ করে দিলাম। এবার ওকে করে দিই। দেখবেন যে আপনার ওয়াইডটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। এই যে দেখুন ওয়াইডটা বেশি হয়ে গেছে, হাইটটা কম হয়ে গেছে। আমি যদি আবারও মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে যাই, এবার পোর্ট্রেট করি, দেখবেন যে হাইটটা বড় হয়ে গেছে আর মার্জিন ওয়াইডটা কমে গেছে। তো এইভাবে আপনি ঘুরাতে পারেন পেজটা। তো এটা কখন ব্যবহার করতে হয়, যখন ডকুমেন্টে অনেক কিছু লেখা থাকে, অনেকগুলো তথ্য রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্ট্রেট ফরম্যাটে কিন্তু হয় না, সেক্ষেত্রে কিন্তু ল্যান্ডস্কেপ করার প্রয়োজন হয়। তো এইভাবে আপনার খেয়াল রাখতে হবে যে ডকুমেন্টের লেখা কত বড় এবং কতগুলো থাকে, তো ওই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যে কি হচ্ছে আরকি, হ্যাঁ? তো এই হচ্ছে আপনার কাস্টম মার্জিনের কাজ। আরেকটা হচ্ছে যে মাল্টিপল পেজ যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি একটা পেজ তৈরি করব বা ২ টা পেজের সাথে করব, সেক্ষেত্রে করতে পারেন। যেমন হচ্ছে এখানে দেখুন যে আপনি যদি নরমাল করেন তাহলে প্রতিটা পেজের আ আলাদা, আলাদা থাকবে। আমি গাটার পজিশনটা আপাতত অফ করে রেখে দিই। আর তারপর হচ্ছে এখান থেকে দেখবেন যে মিরর বা এটা অর্থাৎ একই জিনিস ২ বার প্রিন্ট হবে। মানে একটা পেজে ২ টা ২ সাইডে পেজ হবে। আরেকটা হচ্ছে পেজ পার সিট, অর্থাৎ 2 পেজ মানে একটা পেজকে ২ টা ভাগে ভাগ করা হবে আরকি। হ্যাঁ? তো এভাবে করা যায়। তো এটা কখন ব্যবহার করা হয়? যখন আপনি মনে করেন যে আম আ কোশ্চিন আকারে কোনো আ পেজ তৈরি করতেছেন বা একটা পেজে ২ টা অংশে ভাগ করতে চান, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এই হচ্ছে ব্যাপার। সবকিছু যদি ঠিক থাকে এবার ওকেতে করবেন, তাহলে আপনার যেই পেজের মাপ সেটা কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনার পেজের মাপটা করা যায়। জি, পেজ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এখান থেকে আপনার অবশ্যই এটা ওপেন করা আছে কি? হ্যাঁ। তো এখান থেকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ফরম্যাটে নিতে চান। এখন দেখা যাচ্ছে আমি এখান থেকে দেখুন যে এটা আমি পেজটার মার্জিনটা ঠিক করলাম। এখন আমি যদি নতুন পেজ নিই তাহলে ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পর নিউ এ যাওয়ার পর এখান থেকে আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখানে ক্লিক করলে দেখবেন যে আবারও কিন্তু ডিফল্ট ভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যে পেজের যে সেটিং সেটা কিন্তু চলে আসছে। এই যে দেখুন চলে আসছে। কিন্তু আপনি যদি চান যে আমি এখান থেকে মার্জিন যতটুকু রাখবো, যখন আপনি নতুন একটা ডকুমেন্ট তৈরি করবেন ওই মাপটা যেন প্রতিটা পেজে থেকে যায়। এরকম যদি করতে চান সেক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনি এখান থেকে মার্জিনে যাবেন, কাস্টম মার্জিনে যাবেন, যতটুকু আপনার বাড়ার কমার প্রয়োজন সেটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে এখানে দেখুন লেখা আছে সেট অ্যাজ ডিফল্ট। তো সেট অ্যাজ ডিফল্ট এ ক্লিক করার পর যদি ওকেতে ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি যে মাপটা দিয়েছেন ওটা কিন্তু ফিক্সড হয়ে থেকে যাবে। এবার আমি যদি ফাইলে গিয়ে নিউ এ যাই, নিউ এ যাওয়ার পর এখানে ক্লিক করি, দেখুন যে ওই মাপে কিন্তু পেজটা প্রতিবারই তৈরি হচ্ছে। তো এইভাবে যদি আপনি মনে করেন যে আপনার কাস্টমাইজ আপনি মাপ একটা রাখবেন এবং মাইক্রোসফট ওয়ার্ড অন করার সাথে সাথে ওই মাপটা যেন থাকে, সেক্ষেত্রে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই এইটা হচ্ছে মার্জিনের কাজ। তারপরে হচ্ছে এখানে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটি কিন্তু আমরা দেখে ফেলেছি অলরেডি। এটা কোথায় ছিল? এই যে দেখবেন যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ ছিল। মানে এখান থেকে আমরা যখন মার্জিনে গেলাম। ভাই একটা প্রশ্ন ছিল জি আর কি। বলেন। আপনি যে ওই যে গাইডটা দেখালেন না, জি, জি। এটা আসলে মানে একটা বই বা পেজ হোক, এটা আদর্শ মান কি, মানে কোন বইয়ের ক্ষেত্রে কতটুকু হবে,
বা ওই যে লেখার ক্ষেত্রে যে পেজটা আমরা ওই যে মাঝখানে একটা পেজের মাঝখানে যে দাগ আসে আমরা দুই পাশে লিখি, যেমন জব সলিউশন বইগুলোতে দেখা যায় দুই পাশে লেখা মাঝখানে একটা রেখা থাকে। এগুলা কি ওই পেজ মার্জিনের জি, জি, ভিতর জি। থেকে হ্যাঁ, আনবো? এই মার্জিন থেকেই দেখা যায়। আমি এখান থেকে আপনার পেপার সাইজ কেডিপি আমি একটু আপনাকে দেখাই এখানে আসছে নাকি দেখি। ওকে। এখানে দেখুন যে আমার এটা কিন্তু একটা পেজের মাপ, হ্যাঁ? কিন্তু আপনার যে এখানে কিন্তু একটা পেজের মাপ থাকে। সেটা হচ্ছে যে আমরা যে সাইজগুলোই নিই না কেন, আপনার কিন্তু একটা পেজের মাপ কিন্তু এখানে থাকে। আমি এখানে সার্চ দিয়ে একটু দিয়ে দেখাই আপনাকে এখানে আছে কিনা। কেডিপি আপনার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে না। আ বাকিদের কি একই সমস্যা? না ভাই, আমরা তো কথা ঠিকই বোঝা দেখতে যাচ্ছে না পারিছি, কারণ আমি কিন্তু ওনার অন্য কথা থেকে তো দেখছি পারছি চেক না। করে। কি বলি? দেখা যাচ্ছে তো কোনো সমস্যা। ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। জি, জি, হ্যাঁ, ওটাই ভালো হবে। আপনি তাহলে লগ জি, আউট জি, করে হতে আবার পারে। ইন করুন। দেখি আবার প্রবলেম। আসছে না। যাই হোক আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, অন্য ট্যাব থেকে ব্যবহার করছি তো, না হলে ওখানে সেভ করা ছিল আমার অন্যতে। সেজন্য আসছে না, না হলে সরাসরি চলে আসতো। দেখি আরেকবার যদি হয়। তো এখানে দেখুন যে একটা মাপ দেওয়া আছে যে কত পেজ থাকলে আপনার আপনার যে আহ, মানে কি বলবো যে গাটার যে পজিশনটা থাকে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখানে দেখুন যে এই যে এখানে একটা মাপ দেওয়া আছে যে 40 থেকে যদি এত পেজের হয় তাহলে যে পেপার সাইজ এরকম হবে। হ্যাঁ, এই যে এভাবে করে দেওয়া আছে, এখানে মাপ দেওয়া আছে। তো আপনার কিন্তু আপনার মানে যে লেখক আছে বা আপনি যে ধরনের বই তৈরি করতে চাচ্ছেন, হ্যাঁ, সেইটা কিন্তু আপনাকে আহ, বুঝে নিতে হবে বা জেনে নিতে হবে যে আপনি কত পেজের জন্য এটা তৈরি করছেন। যতটুকু পেজ তৈরি হবে ততটুকু অনুযায়ী আপনার কি করতে হবে, এই গাটারটা ছাড়তে হবে, মাপটা ছাড়তে হবে। তো সেই জন্য আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে। হ্যাঁ, এখানে একটা ক্যালকুলেটর পাওয়া যায় কিন্তু ওপেন হচ্ছে না, এই যে নেট স্লো তো সেজন্য ওপেন হচ্ছে না। না হলে জাস্ট ক্লিক করলেই আপনার কত পেজের জন্য আপনি নিবেন ওটা ক্লিক করলে অটোমেটিক চলে আসে, কিন্তু ওপেন হচ্ছে না। এই যে এখানে একটা নর্মালি তালিকা দেওয়া আছে, এই তালিকা দেখালাম ওখান থেকে তো বুঝতেই পারছেন। তো এইটাই হচ্ছে আপনার মূলত আপনার মাপ কত দিবেন। আর যেটা বলছেন যে একটা পেজের কতটুকু চতুর্দিকে মানে আহ, কত ইঞ্চি ফাঁকা রাখতে হয়, নর্মালি 1 ইঞ্চি বা 0.5 এটা নর্মালি থাকে। হ্যাঁ, তারপরেও হচ্ছে যে আপনার পেজের সাইজ অনুযায়ী, বইয়ের সাইজ অনুযায়ী আপনার মার্জিনটা আপনাকে দিতে হবে। এই তো ব্যাপার। এখন হচ্ছে এখানে যে যেটা বললাম সেটা হচ্ছে এখানে দেখুন যে ওরিয়েন্টেশন এই জিনিসটা এখানেও আছে, এই যে বাইরেও আছে। হ্যাঁ, তো ওরিয়েন্টেশন কাজ একই। তারপর হচ্ছে এখানে পেপার সাইজ, এই যে পেপারে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন যে বাইরে এই যে ডিফল্ট ভাবে অনেকগুলা পেজের নাম কিন্তু চলে আসছে। আমরা নর্মালি বাজারে বিভিন্ন ধরনের যে পেজগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এই যে B5 পেজের সাইজ, তারপর হচ্ছে এখানে দেখবেন এই যে লেটার সাইজ, হ্যাঁ, A4 সাইজ, অনেকগুলো পাতার নাম কিন্তু এখানে থাকে। তো সবচেয়ে যেটা বেশি আমাদের ডকুমেন্টে কাজে লাগে সেটা হচ্ছে সাইজ বলতে আপনার A4 সাইজ, লিগ্যাল আর লেটার, এই তিনটা কিন্তু পাতা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। হ্যাঁ, আমরা বাজারে তো অনেক ধরনের পেপার থাকতে পারে, তবে সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে লেটার, লিগ্যাল এবং A4 সাইজের যে পেজ। কোথায় জানি থাকলো, উপরে চলে গেছে। তো যাই হোক, তো এখানে যে এই ৩ টা সাইজটা ব্যবহার করা হয়। এখন যদি মনে করেন আমি এখান থেকে যেকোনো একটা পেজ, মনে করেন যে এখানে আমি লেটার সাইজ নিব। জাস্ট এখানে এই যে দেখুন লিখা আছে 8.5 গুণিত 14 ইঞ্চি। এটা লেটার সাইজের লিগ্যাল সাইজের মাপ। জাস্ট এখানে ক্লিক করবেন,
ক্লিক করার সাথে সাথেই পেজটা কিন্তু এটা পাতাটা মানে ঠিক হয়ে যাবে। এবং আপনাকে কিন্তু মানে বুঝে নিতে হবে যে আদৌ এটা হলো কিনা, মানে এমন কি হয় যে ক্লিক করলেই মনে হচ্ছে কিছু পরিবর্তন হয়নি, কিন্তু পরিবর্তন কিন্তু হয়েছে, ছোট্ট একটু মাপ পরিবর্তন হয়, বোঝা যায় না সহজে। আপনি যে ক্লিক করলেন এইটুকু বুঝতে হবে, এছাড়াও বোঝা যায়, আমি দেখা দেখা যায় যে জিনিসটা হলো কিনা। যেমন দেখুন এখান থেকে আমি লেটার সাইজ আছে, যেমন লেটার সাইজ হচ্ছে যে 8.5 8.5 বা 11। আমি যদি ক্লিক করি সাথে সাথে দেখুন যে মনে হচ্ছে কিছু পরিবর্তন হয়নি, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তো এটা চেক করার জন্য যেটা করতে হবে সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে যে এই যে দেখুন অন্যগুলোর চাইতে যেটা আপনার যে পেজটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এই যে দেখুন 4-5টা বর্ডার চলে এসেছে। এটা একটা বোঝার পদ্ধতি। আর একটা হচ্ছে যে কাস্টমাইজ ভাবে আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে পেপার সাইজে গিয়ে এই যে নিচে লেখা আছে দেখুন মোর পেপার সাইজ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ঠিক একই পদ্ধতিতে ডায়লগ বক্স গুলো আসবে, এবং যে ট্যাবটা রয়েছে সেই ট্যাবটা হচ্ছে পেপার। এই যে দেখুন এর আগে আমরা যে মার্জিন কাজ করেছিলাম এটা হচ্ছে পেপার, মানে এক ট্যাব থেকে আপনি অন্য ট্যাবেও যেতে পারবেন খুব সহজে। তো এখানে পেপারে যাওয়ার পর এখানে দেখুন যে অনেকগুলো পেপারের নাম আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এবং ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখবেন যে পেজের ওয়াইড এবং হাইট ইচ্ছা মতন দেওয়া যায়। তো আপনি যেমন দেখবেন এখানে আমি নরমালি এখান থেকে তালিকা থেকে ধরেন A3 তে সিলেক্ট করলাম, A3 টা অটোমেটিক কিন্তু এই যে মাপ কিন্তু চলে এসেছে যে A3 সাইজ এত। এখন আমি যদি মনে করি যে আমি তাদের মাপ অনুযায়ী নিব না, আমার নিজের ইচ্ছা মতো মাপ নেব, সেক্ষেত্রে আপনি কতটুকু হাইট দিবেন, মনে করেন যেখানে ওয়াইড আছে আমি দিলাম 8.5 এবং হাইট দিলাম ধরেন 5 ইঞ্চি। এবার যদি ওকেতে ক্লিক করা হয় দেখবেন যে আমার পেজটা কিন্তু ওই ততটুকু দেখেন যে বড় হয়ে গেছে, এই যে দেখুন ততটুকু বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি মার্জিনটা নর্মালি একটা করে দিই, কারণ ওকে, এখান থেকে নরমাল করে দিই আগের অবস্থায়, তাহলে কাজ করতে সুবিধা হবে। ওকে, এখন দেখুন যে এখান থেকে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার ওয়াইড আছে 8.5 ইঞ্চি এবং হাইট আছে 5 ইঞ্চি। এখন যদি ওকেতে ক্লিক করি খুব সহজে কিন্তু আমার পেজটা হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মার্জিন এবং পেপার সাইজ যেন অবশ্যই সামঞ্জস্য থাকে। যেমন হচ্ছে দেখুন দেখুন আমার এখানে পেপার সাইজ যেটা আছে, পেপার সাইজ দিলাম ওয়াইড, ওয়াইড মানে চওড়া। অর্থাৎ এই যে দেখুন পেপার এতটুকুর মাপ যেটা দিয়েছি সেটা আমার সম্ভবত 8.5 এরকম মাপ দেওয়া হয়েছে, 8.5 মাপ দেওয়া হয়েছে। এবং এই যে এখানে হাইট, অর্থাৎ একটা পেজের যে হাইট, এটার মাপ দেওয়া হয়েছে মনে হয় 5 দেওয়া হয়েছে। ওকে, এবার দেখা যাচ্ছে যে এইটুকুর যে মাপ, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু যে লিখা যাচ্ছে না, এটা হচ্ছে মার্জিন। তো এখন খেয়াল রাখতে হবে যে আপনার পেপার সাইজের চাইতে মার্জিন যাতে সামঞ্জস্য থাকে। এখন আমি যদি এটা কাজ করি যে আমি এই দিকে লেফটে এখানে দেব মনে করেন যে 3 ইঞ্চি, রাইটে দিব 3 ইঞ্চি। হ্যাঁ, তাহলে দেখবেন যে কেমন হয়। হ্যাঁ, তাহলে এখন দেখেন যে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে মার্জিনের চাইতে পেপার সাইজ যেন ঠিক থাকে। এখন আমি দেখুন মার্জিনে গেলাম, মার্জিনে গিয়ে মনে করেন যে এখানে বেশি দিই, যেমন 5 ইঞ্চি দিই। হ্যাঁ, 5 ইঞ্চি দিলাম লেফটে আর 5 ইঞ্চি দিলাম রাইটে। এখন যদি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন এটা হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? কারণ আমার এই যে পেজটা তৈরি করেছি সেই পেজটাই তো হচ্ছে 8 ইঞ্চি, 8.5 ইঞ্চি, অর্থাৎ এই যে ওয়াইড চওড়া এইটুকু, এইটুকুর আমার মাপ কি দিয়েছিলাম যে 8.5, 8.5। তাহলে আমি কি করেছি, এই যে লেফটে করেছি 5 ইঞ্চি আর রাইটে করা হয়েছে 5 ইঞ্চি, তাহলে আমাদের ওভার হয়ে গেলো না একটা পেজের যে মাপ, সেটা তো ওভার হয়ে গেছে। আমাকে কি করতে হবে, 8.5 ইঞ্চির মধ্যেই মার্জিনটা নিতে হবে। তো এখন যদি আমরা মার্জিনটা কমিয়ে দিই তাহলে একটা দেখুন যে কি হয়, এটা তো হচ্ছে না। যেমন দেখুন যে এখানে আমি দিলাম 4 ইঞ্চি এবং এখানে দিলাম ধরেন 3 ইঞ্চি, দেওয়া যাবে। 3 এবং 4 এটা 7 ইঞ্চি হয়, কিন্তু আমার পাতা হচ্ছে 8.5 ইঞ্চি। এখন যদি ওকেতে ক্লিক করি ঠিকই হবে, কিন্তু দেখুন লিখার যে পজিশন সেটা কি থাকছে, থাকে না। দেখুন কিসের জন্য থাকছে না, আমি মার্জিন ততটুকুই ফাঁকা রাখার জন্য নির্দেশ দিয়েছি। যেমন দেখুন এখানে এতটুকু মার্জিন আছে, এইটুকু মার্জিন আছে, এর মধ্যে আমাকে লিখতে হবে। তাহলে এতে তো কোনো স্ট্যান্ডার্ড মাপ হলো না। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে অনেক সময় নতুনদের ক্ষেত্রে ওটা অসুবিধা হয় যে দেখা যাচ্ছে মার্জিন করতে গিয়ে কম বেশি হওয়ার কারণে আপনারা দেখবেন যে ঠিক মতন কাজ করছে না। তখন বুঝে নিতে হবে যে আমার এই পেজের চাইতে মার্জিনটা কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, যার কারণে এটা গ্রহণ করছে না। তো এটা স্ট্যান্ডার্ড একটা মাপ আছে, 1 ইঞ্চি আপনি রাখবেন। সেক্ষেত্রে যদি স্টাম্প টাইপের যদি কোনো মানে পেজ থাকে সেক্ষেত্রে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি ব্যবহার করা যায়। হ্যাঁ, স্টামের ক্ষেত্রে যেমন দেখবেন যে স্টামে অনেক উপর দিকে ফাঁকা থাকে, হ্যাঁ, প্রয়োজন হয় বা বামে ডানে
বেশি ফাঁকা রাখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি মার্জিন 1 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিও দিতে পারবেন। কোনো সমস্যা নাই। হ্যাঁ? সেক্ষেত্রে স্পেসটা দিতে পারেন। তো এই হচ্ছে আপনার পেপার সাইজ। তাহলে কাস্টমাইজ ভাবে পেপার সাইজ দিলে পেপার সাইজে ক্লিক করবেন। দিয়ে এরকম অপশন আসবে। আসার পর এখানে ওয়াইড আর হাইট দিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমার পেপার সাইজ এই তালিকা থেকেই আছে বা নিতে চাই বা আমি যেটা চাচ্ছি সেটা এখানে আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। পেপার সাইজটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে পেপার সাইজ। আরেকটা হচ্ছে যে এই এই যে দেখুন যে এখানে কিন্তু সেপারেট ভাবে আছে। যেমন দেখুন যে এই যে এখানে দেখুন যে এই অংশটাই হচ্ছে পেজ সেটআপের অংশ, অর্থাৎ এই যে অংশটা, হ্যাঁ? তাহলে এখন হচ্ছে যে এই কলামটা হচ্ছে যেটা বললেন যে একটা পেজকে দুইটা অংশে ভাগ করা যায় কিনা। যেমন দেখুন যে এই যে পেজটা আমার লিখা আছে, হুম? আমি এই যে দেখুন পেজটা লিখা আছে। এখন কিছু কিছু বই যেটা থাকে সেটা হচ্ছে এইটুকু লিখা থাকে আর এইটুকু অর্ধেক লিখা থাকে। মানে একটা পেজকে অর্ধেক ভাগ করা যায়। যেমন হচ্ছে যে এই পেজের এই অর্ধেক লিখা যাবে এবং এই পেজের অর্ধেক লিখা যাবে, মাঝে ফাঁকা। এইটাকে বলা হয় কলাম। তো এরকম করার জন্য আপনি কলামে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন যেখানে ডিফল্ট ভাবে লিখা আছে দেখুন 1 2 এবং 3 এবং হচ্ছে এই লেফট হচ্ছে যে লেফটে একটু কম হবে, রাইটে বেশি হবে। আর রাইট হচ্ছে রাইটে কম হবে আর লেফটে বেশি হবে। তো এইভাবে মানে করা যায় আরকি। তো আমি জাস্ট নরমালি এখান থেকে কলামে গিয়ে এখানে 2 করলাম। 2 করার পর দেখুন যে আমার লেখাটা একটা পেজে ২ টা অংশে ভাগ হয়ে গেছে। এই যে দেখুন ২ টা অংশে ভাগ হয়েছে। আরেকটা একটু সমস্যা হয় এখান থেকে কি আমি একটা নতুন পেজ নিই, হ্যাঁ? আপনাদের দেখাই। একটা নতুন পেজ নিলাম এবং কিছু লিখার চেষ্টা করি। ওকে 5 3 দেখুন এখানে আমি এখানে লিখলাম। ওকে। এখন দেখুন লিখা আছে। ওকে। এখন হচ্ছে আমি যদি এখানে লেআউটে গিয়ে এখানে 2 কলামে ক্লিক করি। ক্লিক করার সাথে, সাথে দেখুন যে আমার পেজটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। আর এটাকে পোর্ট্রেট করি। তাহলে দেখা যাচ্ছে না, ফিক্সড হয়ে আছে। ও তাহলে আবার করেছেন, এটা দেখা যায়। ও ঠিক আছে আমি কিভাবে আনলেন একটু আর হ্যাঁ, অবশ্যই। দেখা যাচ্ছে না, এখন দেখুন ফিক্সড যে হয়ে আছে। আমার এখান থেকে একটা আলাদা যে নতুন করেছেন একটা পেজ এটা নিই, দেখা হ্যাঁ? যায়। এখান থেকে নতুন পেজ নিলাম আর একটু কিভাবে এটাকে আনলেন একটু আরেকবার পোর্ট্রেট যদি করলাম। দেখাতেন। এখন আমার নরমালি এটা ডিফল্ট ভাবে একটা লিখা আছে, একটা প্যারাগ্রাফ লিখা আছে। এই প্যারা যেটা লিখা আছে আমি চাচ্ছি যে এই যে প্যারাটা অর্ধেক মানে অংশে ভাগ করব। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এখান থেকে পেজ লেআউটে যাবেন, যাওয়ার পর যাও কলামে যাওয়ার পর এখান থেকে 2 এ ক্লিক করবেন। 2 এ ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে এখান থেকে আমার একটা পেজকে ২ টা অংশে ভাগ হয়ে গেছে। তো এখান থেকে এই যে দেখুন যে আমার এই যে পেজটা আছে, পেজটা যে তৈরি হলো পেজের মাঝে অর্থাৎ মার্জিনের দিকে লক্ষ্য রাখতে হয় সবসময়। এই যে এখানে দেখুন এটা অর্ধেক হয়ে গেছে এবং এইটা অর্ধেক হয়ে গেছে এবং মার্জিনটা এই যে এখানে যে ফাঁকা আছে অর্থাৎ এটার মাঝে লিখা নাই, মানে এটা মার্জিন দেওয়া আছে তো সেজন্য এখানে এর মধ্যে লিখা হবে না। তো এইভাবে আপনি দুইটা অংশে যে ভাগ করলেন, এই দুইটা অংশে ভাগটা কি হবে? মানে আপনারা কি মার্জিনে গিয়ে তারপরে করেছেন? জি এখান নাকি থেকে আমাদের এই যে দুইটা অংশে যে ভাগ করলেন, এই দুইটা হ্যাঁ অংশে ভাগটা কি হবে? মানে অবশ্যই আপনারা এটা কি স্ক্রিন কি মার্জিনে দেখা গিয়ে যাচ্ছে তারপরে আমার? করেছেন? এটা কিন্তু আমাদের এখানে ও জি জি। জি, আরেকবার যদি একটু মানে বলেন যে টাকাটা ইয়েতে। ও এই যে এখানে লেআউটে যাবেন, লেআউটে গিয়ে হ্যাঁ, কলামস স্ক্রিন এখন দেখা যাচ্ছে। কলামসে গিয়ে এখান কিন্তু থেকে আপনার ওই যে দেখবেন যে ফিক্সড এখানে হয়ে গেছে 1 পরে কলামস দেখা 2 কলামস 3 দেখলাম কলাম আরকি। দেওয়া আছে। আপনি যদি 1 কলামে তো নরমাল হয়েই থাকে 2 কলামসে ক্লিক করেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আমি এখান থেকে দিলাম 3 2 1 এন্টার প্রেস করলাম, অটোমেটিক দেখুন যে এই যে কলাম চলে এসেছে। হ্যাঁ? এই যে এখানে অটোমেটিক চলে এসেছে এখানে। আর খেয়াল রাখতে হবে যে যদি আপনার যে পেজে আপনার যদি লেখা কম থাকে তাহলে দেখবেন যে এক সাইডে ঠিকই ও এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছিল তারপর এখানে দেখাই। এই যে দেখুন 3 টু ভাইয়া 3, ওখানে 3 2 1 এর কেন মানে প্রেস হচ্ছে আমি করলেন? যখন ইন্টার প্রেস করলাম এর মানে হচ্ছে ৩টা মানে লাইন থাকবে। এই যে এখানে ৩টা লাইন থাকবে। আমি আবারও দেখাই। হ্যাঁ? এই যে এখানে দেখুন সমান দিলাম RAND প্রথম ব্র্যাকেট 2, 3 দিলাম। এখন দেখুন ইন্টার প্রেস করলাম। এর মানে হচ্ছে ২ টা কি হবে? আপনার প্যারা থাকবে ৩টা লাইন। প্রতিটা প্যারাতে ৩টা লাইন থাকবে। হ্যাঁ? তো এইটা এইজন্য এটা ব্যবহার করি। এটা একটা সূত্র আরকি। হ্যাঁ? সমান RAND প্রথম আপনি দেখিয়েছিলেন জি, বিষয়টা হচ্ছে যে প্রথমে আপনি দেখিয়েছিলেন যে জি, জি। প্রথমে আমরা প্রথমে মার্জিনে যাব, তাই তো? না, এটা প্রথম আপনি দেখিয়েছিলেন হ্যাঁ, কিন্তু বাট হচ্ছে গিয়ে আসলে না প্রথমে এই আপনি লিখাটা যদি দেখিয়েছিলেন ডিফল্ট কিন্তু ভাবে এটা লিখা হচ্ছে যদি আমরা আসে প্রথম হচ্ছে সেক্ষেত্রে আপনার মার্জিনে যাব, যেকোনো তাই তো? জায়গাতে রাখলে হবে। কোনো অসুবিধা নাই। কিন্তু কলামের প্রথম ক্ষেত্রে আপনার মার্জিনে গিয়ে মার্জিনে দিতে হবে। তারপরে করতে হবে।
আমি দেখাচ্ছি আবারও, আর একটু দেখে নেন আবারও। আপনি যদি লেখাটা ডিফল্ট আকারে নিয়ে আসতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে লিখবেন সমান RAND, প্রথম বন্ধনী 3,5। আপনি যে কোনো দিতে জি। পারেন, কোনো অসুবিধা নাই। আমি অল্প করেই দিই, যেমন 3,3 দিলাম। অর্থাৎ 3টা প্যারাগ্রাফ হবে, প্রতিটা প্যারাগ্রাফে 3টা করে লাইন হবে। এখন ইন্টার প্রেস করলাম, এই যে দেখুন। এটা তো আমার প্রথম একটা লেখা থাকবে, এটা অন্য একটা পেজে লেখা থাকবে, তারপরে এটা করতে হবে। না, না, এখন হচ্ছে যে না, আমাকে এটা তো আমার প্রথম এই যে একটা লেখা থাকবে, কলামটা কিন্তু দেখাচ্ছি, এটা কি অন্য হ্যাঁ, একটা পেজে কলামটা লেখা থাকবে, দেখার তারপর উদ্দেশ্য নতুন হচ্ছে যে পেজে কোনো এটা করতে কিছু হবে? যদি লিখা থাকে তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে একটা পেজের মাঝে কিভাবে কলাম তৈরি করতে হয়। এখন আমাকে তো কোনো কিছু লিখা নিয়ে আসতে হবে। তো লিখাটা নিয়ে আসার জন্য একটা জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের একটা সূত্র প্রয়োগ করলে তাদের যে ডিফল্ট একটা প্যারাগ্রাফ থাকে, জি। অটোমেটিক লিখাটা চলে আসে। তো যার কারণে ওই যে সমান RAND লিখে প্যারাগ্রাফটা নিয়ে আসলাম, এই তো। হ্যাঁ, আপনার যদি কোনো অন্য তথ্য লিখা থাকে, আপনার ধরেন প্রয়োজনীয় কোনো ডকুমেন্ট লিখা থাকে, সেক্ষেত্রে আপনি ওই ডকুমেন্টেই আপনি এটা প্রয়োগ হুম, করতে হুম। পারবেন, কোনো অসুবিধা নেই। জাস্ট এইটার পদ্ধতি হচ্ছে যে লিখাটা একটা ডিফল্ট আকারে আপনার নিয়ে আসার জন্য এই RAND লিখার উদ্দেশ্য আর কি। এখন তারপরে ফার্স্ট ব্র্যাকেট। জি, জি, ফার্স্ট ব্র্যাকেট, আপনি কতটি কলাম এবং রো নিবেন, 3 কমা দিয়ে R&D আবার দিবেন, দিয়ে তারপরে ব্র্যাকেট ফার্স্ট ক্লোজ করে ব্র্যাকেট ইন্টার প্রেস নাকি? করবেন। যদি দেখা যাচ্ছে ইন্টার প্রেস করে না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার অটো কারেক্ট অপশন অফ করা আছে। সেক্ষেত্রে এই জি, যে জি। ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর অপশন, অপশনে গিয়ে যে প্রোফিংস, অটো কারেক্ট অপশন দিয়ে এই যে যতগুলো অপশন আছে এগুলো অন করে দিবেন। দেওয়ার পর ওকে করার পর ওকে করলেই আপনার দেখবেন যে অটোমেটিক কাজ করছে, না হলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, এখন জি, এখন হচ্ছে যে দেখুন যে এই যে আমার একটা পেজ নিলাম, পেজে দেখুন যে একটা ডিফল্ট ভাবে অনেকগুলো লেখা আছে। ও আচ্ছা, আচ্ছা, আমি আচ্ছা। এই হ্যাঁ, লেখাগুলো হ্যাঁ। কম করে ওকে, নিই, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে হয়তো বুঝতে পারবেন। ওকে, এখানে অল্প করে লিখেছি। এখন এই যে একটা প্যারা আছে, অর্থাৎ একটা কলাম আছে, এটাকে যদি আমি 2টা কলামে পরিণত করতে চাই, সেক্ষেত্রে যে পেজ লেআউটে যেতে হবে, কলামে যেতে হবে। এখন 2 এ ক্লিক করলাম। 2 এ ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার একটা পেজে 2টা ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আমি এই যে এখানে দেখুন রুলার আছে কিন্তু উপরে। এই যে 1, 2, 3, 4 এগুলো রুলার। এই রুলার দেখে তো কিন্তু আপনার বুঝতে পারা যায় যে কতটুকু মার্জিন দেওয়া আছে। যেমন দেখুন যে এই যে রুলার এখানে হালকা কালো হয়ে আছে, মানে কি এটা মার্জিনের অংশ। এর মধ্যে লিখা যাবে না। তো দেখুন যে এই যে এখানে রুলার, এখানে একটা আছে কালো হয়ে, এখানেও কালো হয়ে আছে। আর এই যে এখানে কালো হয়ে আছে। মানে এর মধ্যে কোনো লিখা যাবে না। এটা হচ্ছে মার্জিন এরিয়া। এখন মার্জিনের এই যে সাদা যে অংশটা আছে এর মধ্যে লিখতে পারবেন। তাহলে দেখুন যে এর মধ্যে লিখা যায়, এই যে এখানে অনেকগুলো লিখা আছে, তাই না? এবং দেখুন যে তাহলে এখান থেকে আমাদের কি হয়েছে, একটা মানে মার্জিনে পরিণত হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এবং দেখতে পাচ্ছেন যে এই অর্ধেক হয়ে গেছে। আমি যখন এক কলম থেকে দ্বিতীয় কলমে যাব, তখন আপনাকে কি করতে হবে, এই যে দেখুন এখানে আমার একটা কলম আর এই সাইডে কিন্তু আরেকটা কলম আছে। সেক্ষেত্রে কি করবেন, লেখার লাস্টে নিয়ে আসবেন, দিয়ে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করার সাথে সাথে দেখবেন যে আমার কিন্তু দ্বিতীয় কলামে কার্সার পয়েন্টে চলে এসেছে। এখন যদি আমি আরো ট্যাপ করি, দেখবেন যে খুব সহজেই আমার দ্বিতীয় কলমে চলে আসছে। তো আমি এখানে সহজেই সূত্র প্রয়োগ করে এটা নিয়ে চলে আসি আপনাদের দ্রুত দেখার জন্য। এই যে দেখুন চলে এসেছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। যেমন দেখুন এই প্রথম কলাম থেকে যে দ্বিতীয় কলামের যে মাঝে গ্যাপ, এই যে যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু আপনি কম বেশি করতে পারেন, বা অনেক সময় দেখা যাচ্ছে দুই না ভাই। কলামের মধ্যে পার্থক্য যদি সৃষ্টি করেন, তাহলে একটা লাইন দিতে পারেন। সেক্ষেত্রে আবারও কি করতে হবে, কলামসে যাবেন, এই যে মোর কলামস আছে, এখানে ক্লিক করবেন। ঠিক একই পদ্ধতি এই কাজটাও কিন্তু ভিতর থেকেও করতে পারবেন। এই যে 1 কলাম, 2 কলাম, 3 কলাম দিতে পারবেন। এবং এই যে এখানে দেখবেন যে লাইন বিটুইন লেখা আছে, এই যে লাইন বিটুইন এর এখানে টিক দিতে হবে। এই টিক দেওয়ার পর এখান থেকে ওকে যদি করেন, দেখবেন যে এই যে 2টা কলামের মাঝে একটা লাইন মানে দাগ হয়ে গেছে। তাহলে একটা পার্থক্যটা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা একটা কলাম আর এইটা একটা কলাম, আর মাঝে গ্যাপ আছে। তো এই মাঝে গ্যাপ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আরেকটু আছে, সেটা হচ্ছে যে এই যে দেখুন যে এইটুকু যে ফাঁকা আছে, মানে এই যে বামের অংশ ফাঁকা আছে আবার ডানের অংশ ফাঁকা আছে, মানে এই লাইনের মাঝে এটাকে কম বেশি করা যায়। তো এই জন্য আবার কি করতে হবে, কলাম, এখানে মরে যাবেন, যাওয়ার পর এই যে এখানে স্পেসিং আছে দেখবেন যে এই যে এখানে স্পেসিং আছে, এই যে স্পেসিং, এই স্পেসিংটা কমাবেন, এবং কমার সাথে সাথে এই যে এখানে প্রিভিউতে দেখাবে যে জিনিসটা কেমন হবে। তাহলে আমি এখান থেকে দেখুন যে আমি গেলাম, মোর কলমে গেলাম, এখানে স্পেসিংটা কমাচ্ছি বা বাড়াচ্ছি। এই যে দেখুন একবার কমিয়ে দিলাম না, হ্যাঁ,
আমি যদি এখানে 0.1 করে দিই, এখন ওকে করি, দেখুন এই যে দেখুন আমার একবারে কমে গেছে, যে দূরত্বটা ছিল সেটা কিন্তু একবারে কমে গেছে। তো এইভাবে আপনি ইচ্ছে মতন করতে পারেন। আর যদি দেখা যাচ্ছে আপনি মার্জিন কলামগুলো আরো বেশি করবেন, সেক্ষেত্রে কি করবেন, এখানে মোর কলামে গিয়ে এখানে 3, এই যে 3 করতে হবে। এখন দেখা যাচ্ছে 3 জায়গাতে আপনি যদি আরো করতে চান, যে আমি 5টা কলাম নিব বা 6টা কলাম নিব, সেক্ষেত্রে এই যেখানে লেখা আছে নাম্বার অফ কলাম, এই যেখানে নাম্বার অফ কলাম, সেখানেও কি দিতে পারবেন। তবে এখানে পেজের সাইজের উপর নির্ভর করবে। এখন দেখা যাচ্ছে আপনার পেজের ধারণ ক্ষমতা হচ্ছে একটা পেজে কলাম হবে হয়তো 3টা বা 4টা দিলে পারফেক্ট হয়। সেখানে আপনি যদি 10টা দেন তাহলে তো হবে না। হ্যাঁ? এখন যদি আমি মনে করেন 6টা দিই, এখন যদি ওকে করি, দেখবেন যে এই যে 6টা হচ্ছে কিন্তু একবারে ছোট ছড়িয়ে হয়ে যাচ্ছে না? সেক্ষেত্রে তো আপনার অনেক মানে সমস্যা হতে পারে বা লিখা নাও বোঝা যেতে পারে। তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার কলাম কতগুলো প্রয়োজন। হ্যাঁ? তো এইভাবে নিতে পারেন আরকি। আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে বলি যে আপনার ১ম এ কি করবেন, এখান থেকে ধরেন একটা নতুন পেজ নিলাম। আমি এখান থেকে কোনো কিছু প্যারা তৈরি করেছি একটা, ওকে। এবার এন্টার প্রেস করলাম। এখন আমি চাচ্ছি যে এই যে একটা যে প্যারা তৈরি করলাম, কয়েকটা লাইন করা আছে। আমি চাচ্ছি যে ১ম লাইনে শুধুমাত্র কি করব, বা দু ২ টা প্যারাতে শুধুমাত্র কলাম নিব, বাকিগুলো নিব না। সেক্ষেত্রে শুধুমাত্র ২ টা আমার প্যারাটাই সিলেক্ট করলাম, বা যে অংশটা আপনার সিলেক্ট করবেন, নিবেন। এবার লেআউটে যাবেন, লেআউটে কলাম দিয়ে তারপর 2 করে দিলাম। যেটা প্রয়োজন আমি 2 করে দিলাম। দেখবেন যে এই যে দেখুন, ওই লেখাটির মধ্যেই ২ টা কলামে কিন্তু আপনার কি হয়ে গেছে? সেপারেট হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এই যে দেখুন এটা ভাগ হয়ে গেছে। তো এইভাবে আপনি সিলেক্ট থাকা অবস্থায় করতে পারেন, হ্যাঁ? অবশ্যই এই জিনিসটা খেয়াল, আমি যদি লাইন বিটুইন করে দিই, দেখবেন যে ওই ২ টার মধ্যেই একটা মাঝে হয়ে গেছে। আর এটাকে যদি আবার আগের অবস্থায় ফিরে যেতে চান, সেক্ষেত্রে আবার সিলেক্ট করতে হবে। দেখুন 1 করে দিতে হবে। তাহলে আগের অবস্থায় ফিরে যাবে। তো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যায়। এটা ভালোভাবে আপনাকে সিলেক্ট আছে কিনা এগুলো দেখে নিতে হবে। না হলে কিন্তু আবার লেখা এলোমেলো হয়ে যাবে। তো এটাই হচ্ছে আপনার কলামের অংশ আরকি। আমরা অনেক সময় ওই যে এনভেলপের মধ্যে এনভেলপ যে পেজ আছে আর কি, জি, আমি একটা খাম তৈরি করতে চাই। জি, জি, খামের মাঝে এই ধরনের আচ্ছা, আমরা অনেক সময় ওই যে এনভেলপের মধ্যে এনভেলপ জি, যে জি। পেজ আছে আর কি, যদি কোনো একটা খাম তৈরি করতে চাই আর কি, খামের মাঝে এই ধরনের ওই যে একটা দাগ দিয়ে আর কি, একদিকে প্রাপক হ্যাঁ, একদিকে দিতে পারেন। প্রেরক। তবে সবচাইতে যেটা তো ভালো হয় মাঝের দাগটা কি আমার আমরা এই মতে ধরনেরই সেটা দিব, হচ্ছে বা আপনি মাঝের দাগটার টেক্সট বক্স মধ্যে করে কি নিবেন। কোনো তাহলে মানে আপনার অর্থাৎ অনেক অন্য সুবিধা কোনো হবে। যেমন হচ্ছে ডিজাইনের এই যে দাগ ইনসার্টে দেওয়া গেলাম, যায়? টেক্সট বক্সে গিয়ে এখান থেকে যে টেক্সট বক্স গুলো, এই যে এখানে টেক্সট বক্স দিলাম, আমি কতটুকু এরিয়াটা লিখবো, ধরেন এখানে নিলাম। লিখার পর এখন মনে করেন যে আহ, এখান থেকে আপনার ঠিকানাটা দিয়ে দিলেন। হ্যাঁ, এখানে আপনার যে ঠিকানা সেটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখন এইটাকে কি করবেন, এইটাকে কন্ট্রোল চাপ দিয়ে এই যে পাশে রাখতে দিবেন। এখন যদি মনে করেন এটা বক্স রাখবেন, সেক্ষেত্রে রাখবেন। আর যদি বক্স না রাখতে চান, রাখবেন না। আর মাঝে যদি লাইন দিতে চান, আর এবং এখান থেকে যে ইনসার্টে গিয়ে শেপের কাজ যে দেখিয়েছিলাম, এই যেখানে লাইনটা নিয়ে এই যে এখানে টান দিলাম। এখন এই লাইনের ডিজাইন যদি চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে। এই যে এখান থেকে ওয়াইড করতে পারবেন, তারপর যে ডট চিহ্ন আছে, এই যে অনেকগুলো ডিজাইন আছে, হ্যাঁ? এগুলো চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? তো এভাবে দিলে আপনার খুব সহজেই আপনি লাইনগুলো চেঞ্জ করতে পারবেন। কিন্তু আপনার নরমালি যদি এভাবে করতে চান, যে ধরেন হ্যাঁ, হ্যাঁ, এভাবে ঠিক সিলেক্ট আছে। করলাম, ইয়া এখান থেকে কলাম 2 করলাম, হ্যাঁ? 2 করলাম, এই যে অটোমেটিক চলে আসলো। এখনই যদি মনে করেন যে না আমি এভাবে লিখবো, সেটাও করতে পারবেন। কিন্তু এই যে মানে লাইনটা সেইটা কিন্তু করতে পারবেন না। মানে চেঞ্জ করা একটু কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছেন? এইটা ঝামেলা। তো সবচাইতে যে সহজ হচ্ছে এইভাবে বক্স তৈরি করা। সেক্ষেত্রে আপনার একটু মডিফাই করতে পারবেন। আর যদি মনে করেন আমি এই বক্সের এটা নিব না, সেক্ষেত্রে যেটা যেভাবে দেখিয়েছিলাম ফরম্যাটে গিয়ে এই যে আউটলাইনটা উঠিয়ে দিবেন। আপনার বক্সে ঠিকই থাকবে কিন্তু শো করবে না। বর্ডারটা শো করবে না। যদি মনে করেন যে আমি বর্ডারটা নিতে চাই না, দেখাতে চাচ্ছে না। ঠিকই বর্ডারে আছে কিন্তু বর্ডারটা শো করছে না। এভাবে করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এখান ঠিক থেকে আছে, থ্যাংক কলাম ইউ, থ্যাংক ইউ। হলো। এটা হচ্ছে ব্রেক। এখানে যে ব্রেকের কাজ আমরা ব্রেকের কাজ ইতিমধ্যে দেখেছি। যে ইনসার্ট মেনুতে যে ব্রেক দেখিয়েছিলাম না, এই যে পেজ ব্রেক, একই কাজ। এই যে এখানে পেজ ব্রেক আছে না ইনসার্ট মেনুতে, ঠিক একই পদ্ধতিতে কিন্তু এখানে ব্রেক আছে, হ্যাঁ? একই কাজ। তারপর তারপরে হচ্ছে যেখানে লাইন নাম্বার, অর্থাৎ এখানে যে আপনি যদি এখানে লাইন নাম্বারে ক্লিক করেন, যেমন এখানে দেখবেন যে কত নম্বর লাইন এখানে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন 1 2 3 4 লাইন দেখা যাচ্ছে। আমি যদি এটা উঠিয়ে দিই,
তাহলে কিন্তু বোঝা যাবে না। আমি নান করে দিলাম। দেখুন, এই যে আমি যে কার্সর পয়েন্টটা রেখেছি, অর্থাৎ এই যে এখানে কার্সর পয়েন্ট রেখেছি, এটা কত নম্বর লাইন কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি এখানে কি করেন, এখান থেকে এই যে এই যে পেজ নাম্বার এখানে যদি করেন, এই যে প্রতিটা লাইনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে আপনি শো করতে পারেন। এটা কোনো ডকুমেন্টের প্রয়োজন নাই। এটা জাস্ট নিজে দেখার জন্য আপনি নিতে পারেন। কোনো এর প্রয়োজন হয় না। তো নান করাই ভালো। ওকে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ইনডেন্ট। এই যে এখানে দেখেন প্যারাগ্রাফের অংশ। ইনডেন্টটা কি? আবার এটা নতুন একটা পেজ নিই। ওকে। এখান থেকে দেখবেন যে আমাদের ইনডেন্ট হয় ২ ধরনের। একটা হচ্ছে লেফট ইনডেন্ট আর একটা হচ্ছে রাইট ইনডেন্ট। সেটা হচ্ছে এখান থেকে নরমালি যখন আমরা কি করি, একটা মার্জিন দিই, তখন কিন্তু দেখবেন যে এইটুকু অংশ ফাঁকা থাকছে, মানে মার্জিনের। তো এইটার হচ্ছে যে এটা একটা ফাঁকা থাকে, এবং এখানে দেখবেন এইটা ১ম অংশটা কিন্তু ফাঁকা থাকছে। তো এটাকে বলা হয় লেফট ইনডেন্ট। তো ইনডেন্টটা কি বুঝবেন কিভাবে? এই যে উপরে দেখবেন যে এখানে এই যে মার্জিনের উপরে একটা এরকম একটা প্রতীক আছে। আমি এই প্রতীকটা একটু বড় করি, তাহলে হয়তো বুঝতে পারবেন। এটা কপি করে জাস্ট এই যে এরকম একটা আইকন দেখতে পাবেন। এই যে এরকম একটা মার্জিনের উপরে, হ্যাঁ? এই যে আইকনটা দেখতে পাবেন। এই যে এরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা এখানে মার্জিনের একবার বরাবর থাকে, হ্যাঁ? এটা খেয়াল রাখবেন। তো এখান থেকে দেখবেন যে এই লেফট ইনডেন্টটা যদি আপনি কি ডানে বামে সরান, দেখবেন যে নরমালি আপনার মাউস দিয়ে আপনি কি করতে পারছেন? এভাবে সরাতে পারছেন। আমি কিন্তু মার্জিন ছাড়ছি না, কিন্তু ইনডেন্টটা সরাচ্ছি। হ্যাঁ? এভাবেও করা যায়। আবার অনেক সময় উপরে যে ইনডেন্টটা যদি ধরেন, তাহলে এই যে দেখুন ১ম লাইনটা চলে আসে। অনেক সময় দেখা যায় না, এই যে বরাবর একটু ভেতরে লেখার প্রয়োজন হয়, বা ১ম লাইনটা একটু ভেতরে লেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি নিতে পারেন। তো এখান থেকেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সবচাইতে ভালো হয় আপনার ট্যাব চাপ দিয়ে বা স্পেস চাপ দিয়ে আপনি ব্যবহার করতে হবে। সবচাইতে বেটার এটা পদ্ধতি। তারপর অনেক ক্ষেত্রে যেমন ৪-৫ লাইন থাকলে ২ লাইন চলে আসে, ১ লাইন থাকে। জি, জি, জি। এখান দিয়ে দেখা যাচ্ছে যে আপনি ধরেন এটা সিলেক্ট করছেন, হ্যাঁ? সিলেক্ট করার পর এখান অনেক থেকে যদি ক্ষেত্রে যেমন ইনডেন্টটা সরান, ৪-৫ লাইন দেখবেন থাকলে যে ২ ওই লাইন চলে লাইন আসে, ১ হচ্ছে, লাইন কিন্তু নিচের থাকে। লাইন এটা আ কি করা যায়? সরলেও কিন্তু পরে কিন্তু স্পেস দিয়েও সরে না। এই যে দেখুন আমি স্পেস দিচ্ছি, সরছে না। আমি চাচ্ছি যে রাইট, হ্যাঁ, ইউটাকে সরাচ্ছি কিন্তু সরছে না। তো এক্ষেত্রে যদি এরকম হয় যে আমাকে সরাতেই হবে, সেক্ষেত্রে আপনি একটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে ইনডেন্টটা রাইট। আপনার যদি ফিক্স থাকে, যেমন দেখুন আমি একটু উপর দিকে মার্জিনের দিকে যদি লক্ষ্য রাখেন, দেখবেন যে ইনডেন্টটা এই যে এরকম যে মানে এক জায়গায় যে জয়েন্ট ছিল, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। এই আলাদা হওয়ার কারণে এটা আপনার কিন্তু সমান হয় না। সেক্ষেত্রে কি করবেন? জাস্ট ওই লেখাটা সামনে নিয়ে আসবেন এবং কিবোর্ড থেকে ইন্টার চাপ দিবেন একবার। ইন্টার যখন চাপ দিবেন, এই যে দেখুন ঠিক হয়ে গেছে। হুম? আবার যেমন দেখুন, দেখেন এই যে আমি এখানে ঠিকই দিচ্ছি, কিন্তু দ্বিতীয় লাইনে স্পেস চাপ দিয়ে হচ্ছে না। আমি কি করব? একবার ইন্টার প্রেস করব, দিয়ে স্পেস চাপ দিব। তো এখন দেখবেন যে ঠিক হয়ে গেছে। এখন যতবার স্পেস চাপ দেব, সমস্যা হয়ে গেছে। তো এভাবে আপনার অনেক সময় ইনডেন্টটা ফিক্সড হয়ে যায়। আপনার স্পেস চাপ দিয়ে কাজ করে না। তখন একবার ইন্টার চাপ দিবেন, তারপর এন্টার চাপ দিলে কি মানে আপনার ইয়েটা ঠিক থাকবে? মানে উপরের হ্যাঁ, লাইন আর হ্যাঁ। নিচের লাইনের গ্যাপটা ঠিক থাকবে? হ্যাঁ, ঠিক থাকবে। কোনো অসুবিধা নেই। কিন্তু ২ বার এই যদি ইন্টার চাপ দেন, তাহলে কিন্তু হবে না। আমি দেখেন আবার এন্টার চাপ দিলে কি এই যে মানে আপনার স্পেস ইয়েটা চাপ ঠিক দিচ্ছি, থাকবে? কাজ মানে করছে না। উপরের লাইন আর নিচের একবার লাইনের ইন্টার গ্যাপটা চাপ কি দেব। ঠিক থাকবে? ইন্টার চাপ দিলে দেখবেন এখন কাজ করবে ঠিকই। এই যে কোনো পরিবর্তন হবে না। মানে ইন্টার চাপ দেওয়ার পর যদি মানে সরান, তাহলে কিন্তু আপনার হবে। তাছাড়া কিন্তু আর সমস্যা হবে না। বুঝতে পেরেছেন? ওকে। এখন হচ্ছে এটা হচ্ছে ইনডেন্ট। তো একই জিনিস এখানে এই যে লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট যেটা আছে, এই যে এখান থেকে যে লেফট ইনডেন্ট, রাইট ইনডেন্ট, এটাও করতে হ্যাঁ, পারেন। ঠিক সেম আছে। একই থ্যাংক ইউ। পদ্ধতিতে আপনি যেখান থেকে আমি এই যে সরাইতে পারবেন। এটা একটু দেখে নিবেন, একই জিনিস, হ্যাঁ? এই যে আপনি কতটুকু সরাবেন, আমি মার্জিন থেকে কতটুকু ভিতরে সরাবেন এইটা। আর বিফোর আর আফটার হচ্ছে যে আমাদের যদি প্যারা তৈরি করা থাকে, এটা হচ্ছে কত দূরে একটা প্যারা থেকে আরেকটা প্যারা কত দূরত্ব আপনি সরাতে চাচ্ছেন, এখান থেকে সরাতে পারবেন এইটা। হ্যাঁ, আর এই কাজটা এখান থেকেও তো সিলেক্ট করা লাগবে না, এমনিই তো হচ্ছে আপনার। হ্যাঁ, আপনি যে কিছু করা লাগবে না। আপনি ২ ভাবে করতে পারেন। আপনি যেকোনো একটা প্যারাতে ক্লিক করলেও করতে পারেন, অথবা আপনি সিলেক্ট করলেও করতে পারেন। এটা হ্যাঁ? তো সিলেক্ট করা লাগবে না, এমনিই তো ২ হচ্ছে ভাবেই আপনারটা করা যায়। দেখা যাচ্ছে। সিলেক্ট তো করা লাগবে এখন না। এটা যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে তো বাইরে করা যাচ্ছে, এবং আরেকটা যেটা হয়, এই যে এখান থেকে ডট চিহ্ন যেটা আছে, এই ডটে ক্লিক করবেন। ডটে ক্লিক করলে যেরকম প্যারাগ্রাফের অংশ আসবে। এই জিনিসটা কিন্তু এতক্ষণ যেটা দেখালাম, এখান থেকেও করা যায়। হ্যাঁ? ভিতর থেকেও করা যায়। যেমন হচ্ছে এই যে দেখুন লেফট রাইট এখানেও আছে, এই যে বাইরেও আছে। হ্যাঁ? এ এখানেও দেয়। এই যে আফটার বিফোর দেওয়া যাচ্ছে, এই যে আফটার বিফোর দেওয়া আছে। হ্যাঁ? তো এখান থেকে একটু বেশি ফ্যাসিলিটি হয়, সেটা হচ্ছে এই অংশ লাইন লাইন স্পেসিং। এখন এটা কেমন দেখায়? যেমন এই যে লাইনটা যে আছে, একটা লাইন থেকে দ্বিতীয় লাইনের যে দূরত্ব, এটা কম বেশি করবেন। সেক্ষেত্রে এই প্যারাগ্রাফে যাবেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে এরকম একটা বক্স আসবে। আসার পর এখান থেকে এই যে স্পেসিং যে অপশনটা রয়েছে, এই যে স্পেসিং, এই স্পেসিংটা ক্লিক করে সিঙ্গেল করে দিবেন।
হ্যাঁ? আর এইখানে খেয়াল রাখতে হবে যে এই যে আফটার বিফোরে আপনার 0 করতে হবে। নাহলে কিন্তু লাইন স্পেসিংটা ঠিকমতো কাজ করবে না। এটাকে 0 করে দিবেন। হ্যাঁ? এবার যদি আমি এখান থেকে 1.5 করে দিই, দেখবেন যে এক লাইন থেকে দ্বিতীয় লাইন যে ফাঁকা হয়ে গেছে। আবারও যদি এখানে যাই, দেখবেন যে এখানে ডাবল করি। ডাবল মানে হচ্ছে 1.5 এর ডাবল যদি হয় 3 ইঞ্চি হয়। ওকে করেন, আরো দেখবেন যে ফাঁকা হয়ে গেছে। এই যে এভাবে আপনি কি করতে পারেন, ফাঁকা করতে পারেন। আর যদি মনে করেন যে না আমার ইচ্ছা মতন মাপ নিব, সেক্ষেত্রে এই যেখানে এআর লেখা আছে, এটি লেখা আছে, এখানে ক্লিক করে মনে করেন 1.2 দিলাম। হ্যাঁ, এখন ওকেতে ক্লিক করেন, ততটুকু কিন্তু ফাঁকা হবে। তো এইভাবে ইচ্ছা মতন আপনি কম বেশি ফাঁকা করতে পারবেন আর কি, খুব সহজেই। তো এইটাই হচ্ছে লাইন স্পেসিং এর কাজ। আর সবসময় খেয়াল রাখতে হবে যে লাইন স্পেসিং যদি এখানে ধরেন 8 দিয়ে দিলাম, এখন যদি আমি এখানে দেখুন যে 1.5 দিলাম বা 1.3 দিলাম, অনেক সময় কিন্তু মানে ঠিক মতন কাজ করবে না। তখন অবশ্যই যদি ঠিক মতন না কাজ করে, অবশ্যই আপনাকে দেখতে হবে যে আফটার বিফোরে এখানে 0 ছাড়া অন্য কিছু আছে কিনা। হ্যাঁ, তো অবশ্যই এখানে 0 করে দিবেন। হ্যাঁ, সবচেয়ে ভালো। তাহলে আপনার মাপটা ঠিক হবে। আর আগের অবস্থায় যদি ফিরে যেতে চান, ঠিক একইভাবে এখান থেকে সিঙ্গেল করে দিতে হবে। এখন যদি ওকে করেন, দেখবেন যে এখানে যে নরমালি আপনার এক পেজ থেকে এক লাইন থেকে দ্বিতীয় লাইনের যে দূরত্ব, সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে প্যারাগ্রাফের কাজ। আর এখানে হচ্ছে যে অ্যালাইনের কাজ আছে, সেটা হচ্ছে আমরা অলরেডি দেখে গেছি। এই যে অ্যালাইনের কাজ, যেমন হচ্ছে ইনসার্ট যখন নিয়েছিলাম, এই যে এখানে ধরেন দুইটা শেপ নিয়েছিলাম। এই স্নেপ নিয়ে যাওয়ার পর এই যে এখান থেকে অ্যালাইন যেটা দেখেছেন, টেক্সট ওয়ার্ক টেক্সট, ইনফ্রন্ট টেক্সট, বিহাইন্ড টেক্সট, এগুলো দেখেছিলাম, সেম কাজ। তো এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফের মূল মেনুর কাজ। তো অবশ্যই আপনি যে ডকুমেন্টই তৈরি করেন না কেন, আপনার প্রথম যে শর্ত হচ্ছে প্রথমে পাতার মাপ ঠিক করা, পেজের মাপ ঠিক করার পর অবশ্যই আপনাকে সেভ করা। সেভ করার পর পরবর্তীতে কাজ করবেন। না হলে কিন্তু দেখা যাচ্ছে আপনি সবকিছু কাজ করলেন, পরবর্তীতে পাতার মাপ ঠিক করলেন, তখন দেখবেন যে আর ওই লাইনগুলো এলোমেলো হয়ে গেছে। আপনার তথ্যগুলো ঠিক থাকবে কিন্তু এলোমেলো হয়ে যাবে। ভিডিওটা